লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের সৃষ্টি ছাড়া মেয়ের দাবি দাওয়া। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। 2.5 বছরের অমৃতার দুরন্তপনা আর কলর বলর কথা দেখে ঠাকুমা ননিবালা চ্যাটার্জি ভবিষ্যৎবাণী করেছিলেন, বড় বৌমা ভালো কথা বলছি, এখন থেকে মেয়েকে শাসন করো, নতুবা এই মেয়ে তোমার সৃষ্টি ছাড়া হবেই হবে। কিন্তু অমৃতার মা রূপা চ্যাটার্জি যে ভীষণই শান্ত। আজ পর্যন্ত কখনো তিনি উঁচু গলায় কাউকে একটি কথা বলেননি। মেয়েকেই বা কী করে শাসন মারধর করেন? যদিও মেয়েকে বাগে আনার চেষ্টা তিনি অনেক করেছেন। অমৃতা চুপি চুপি বাড়ির কর্মসহায়িকা সীমার মেয়ে তুলিকে একদিন তার দুধটুকু খাইয়ে দেবার পর ঘটনাক্রমে সেই ছোট্ট সরল বিষয়টা ক্রমশ জটিলতার আকার নিয়েছিল। অমৃতা তার ঠাকুমার মুখে মুখে তর্ক করতেই তিনি মেয়েকে সপাটে থাপ্পড় কষিয়েছিলেন। যদিও নিজের অন্তর থেকে কিছুতেই তিনি মেয়েকে দোষী সাব্যস্ত করতে পারেননি, তবু শাশুড়িকে চুপ করানোর জন্য এটুকু শাসন তাকে করতেই হয়েছিল। রূপা চ্যাটার্জি তার 4 বছরের মেয়ে অমৃতার সামনে দুধের গ্লাস নিয়ে যেতেই সে ভালো মানুষের মতো মুখ করে বলেছিল, আজ আমি কোনো দুষ্টু করব না, তুমি যাও, আমি ঠিক দুধ খেয়ে নেব। রূপার তখন হাজার কাজ পড়ে আছে। শ্বশুর শাশুড়িকে চা জলখাবার দিতে হবে, অফিসের ভাত রান্না, স্বামী দাওর আর যাকে টিফিন গুছিয়ে দেওয়া, একা হাতে তাকেই তো সব সামলাতে হয়। এক ডাই কাপড়ও তো পড়ে আছে। সীমা সেসব কাজবে বটে, কিন্তু তার আগে সেসব কাপড় জামা সীমাকে সাবান জলে ভিজিয়ে ব্রাশ দিয়ে রগড়ে দিতে হবে। সীমা সোজা সাপটা বলেই দিয়েছে, আমি ধপাস ধপাস করে সব কেচে দেব বৌদি, তারপর বালতিতে চুবিয়ে নিংড়ে দেব। এত দেখে শুনে কোথায় কি নোংরা লেগে আছে, কলারের দাগ, আতশ কাচ দিয়ে দেখে বাপু আমি কাচতে পারবো না। অগত্যা এসব রূপাকেই করতে হয়। এরপর রান্নাবান্না, স্বামীর হাতে হাতে সব গুছিয়ে গুছিয়ে এগিয়ে দেওয়া। কাজ তো আর রূপার একটা নয়। সকালে তো তার চা জলখাবার খাবারই সময় হয় না। মেয়ের কথা শুনে রূপা শান্তি পেল। বলল, দেখিস মা, যেন ফেলে ঝেলে দিস না। তোর বাবা কত কষ্ট করে 2 পয়সা নিয়ে আসে, তার একার ঘাড়ে এত বড় সংসার। আগে দুধটুকু খেয়ে নাও, তারপর তুমি খেলু করবে। অমৃতা ঘাড় হেলিয়ে বলেছিল, আমি একদম খাবার নষ্ট করব না, বাবা আমায় বলেছে খাবার নষ্ট করতে নেই। কত লোক খেতে পায় না, তুমি যাও মা, 5 মিনিট পরে এসে দেখবে গ্লাস খালি। রূপা 5 মিনিট পর এসে দেখল গ্লাস ফাঁকা। কিন্তু দুধ খেলে তার মেয়ের ঠোঁটের ওপর গোফের সাদা দুধের রেখা পড়ে। কই, সেসব তো কিছু নেই। মুখ একেবারে পরিষ্কার। রূপার যেন কেমন সন্দেহ হলো। বলল, তুই সত্যি খেয়েছিস? কই, মুখ হাঁ কর তো দেখি। মেয়ে তো প্রথমে হাঁ করতেই চায় না। রূপা জোর করে মেয়ের গাল টিপে ধরে মুখ খুলে দেখলেন, যা ভেবেছিলেন তাই, একদম পরিষ্কার। মুখের ভেতরে পর্যন্ত দুধ খাবার কোনো চিহ্ন নেই। তখনই দরজার কোণে দাঁড়িয়ে থাকা তুলির দিকে নজর পড়েছিল রূপার। তুলিও বেশ ছোট, আর তখন মোটে 6 বছর বয়স। রূপা তুলির হাত টেনে ধরে জিজ্ঞেস করলেন, তুই কখন এলি রে? তুলি কাঁদো কাঁদো গলায় বলল, এই তো কাকি, তুমি যখন বনুকে দুধ দিয়ে গেলে তার 2 মিনিট আগেই এসেছি, উঠোনে ছিলাম, তুমি দেখতে পাওনি। রূপা বলল, সে ঠিক আছে, কিন্তু অমৃতাকে আমি যে গ্লাসে দুধ দিয়ে গেলাম সেটা ও কি করলো, তুই দেখেছিস? তুলি এবার ভ্যাঁ করে কেঁদে ফেলল। আমি খেয়েছি কাকি, বনু আমাকে খেতে বলল, তুমি ওকে বকো না কাকি, আমারও খুব লোভ লাগছিল দুধটা দেখে, কেমন মোটা সরপড়া দুধ। মা তো খালি আমাকে দুধের মধ্যে জল ঢেলে দেয়, ওই রকম ক্ষীর মিষ্টি দুধ মা আমাকে কখনো দেয় না। তুলিকে দেখে খুব মায়া লাগছিল রূপার। অপুষ্টিতে ভোগা চেহারা তুলির, হাত পাগুলো সরু সরু মেয়েটার, অথচ পেটটা কেমন ফোলা মতো। শাশুড়ির হুঙ্কারে রূপার ঘোর কাটল।
লোভী শয়তান মেয়ে, বোন দিল আর তুই অমনি খেয়ে নিলি। বলেই আবার সীমাকে উদ্দেশ্য করে চিৎকার করলেন, ওরে সীমা, তোর মেয়ের কাণ্ড দেখে যা। হ্যাঁ রে সীমা, তোর মেয়ে তো বড় হয়ে মস্ত ডাকাত হবে রে। আজ দুধ দেখে সে লোভে পড়ে আমার নাতনির হাতে দুধের গ্লাস কেড়ে খেয়েছে। কাল তো লোকের কান টেনে ধরে সোনার দুল খুলে নেবে রে, নাকি গলার হার ছিনতাই করবে রে। দেখিস কোন দিন না আবার মানুষ খুন করে বসে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছে রূপা। কী সব যাতা বলে যাচ্ছেন মা? সামান্য একটু দুধ খেয়েছে মেয়েটা। রূপারই তো উচিত ছিল অন্তত একদিন তার নিজের ভাগের ওই 2 হাতা দুধটুকি তুলিকে দেওয়া। বয়সে শিশু হলেও সে ন্যায্য কাজটাই তো তার মেয়ে করেছে। বলতে গেলে মনের মধ্যে মেয়েকে নিয়ে সেই মুহূর্তে রূপা এক প্রকার প্রচ্ছন্ন গর্ব অনুভব করছিলেন। অবশ্য তার শাশুড়ির কাছ থেকে এই কাজের প্রশংসা আশা করাটাই বাতুলতা। কিন্তু তাই বলে ওইটুকু শিশু সম্পর্কে তার শাশুড়ি ননিবালা দেবী যে এত কদর্য এবং কুৎসিত ভাষা প্রয়োগ করতে পারেন, সেটাও রূপা ভাবতে পারছিল না। সীমা এ বাড়ির বিশ্বস্ত কাজের লোক। এর আগে সীমার শাশুড়ি আর ননদ এ বাড়িতে কাজ করে গেছে। আজকালকার দিনে এরকম একজন বিশ্বস্ত কাজের লোক পাওয়াও তো মুশকিল। শাশুড়িমা সীমাকে এভাবে গালাগালি করতে পারেন সেটা রূপা ভাবেনি। গরিব বলে কি ওদের কোনো মান সম্মান নেই? সীমা তার এই মেয়ে অন্তঃপ্রাণ, কাজেই সে কাজ ছেড়ে দিয়ে যদি চলে যায় তখন কি হবে? রূপা মনে মনে ভাবল, কী বার হবে? রাগ করে সীমা যদি কাজ ছেড়ে দিয়ে চলেও যায় তখন রূপা তো আছেই, এই চাটুজ্জে বাড়ির বিনি মাইনের ঝি। জাতকুল গোত্র দেখে ঠিকুজি কোষ্ঠী মেলিয়ে সেই জন্যই তো তাকে এই বাড়ির বউ করে আনা হয়েছে। 10 ভরি সোনা, 50,000 টাকা নগদ আর খাট বিছানা আলমারি বাসন কোসনের সঙ্গে বাবা রূপাকে মন্ত্র পড়ে দান করেছিলেন এই বাড়ির দাসী হবার জন্য। তো বিনিময়ে এ বাড়ির ভাত খাবে রূপা, মাথার ওপর ছাদ পাবে আর নামের পাশে স্বামীর পদবি লিখে ধন্য হয়ে যাবে। কান্না পাচ্ছিল রূপার। কেন যে এই সামান্য বিষয় নিয়ে মেয়েকে জেরা করতে গেল? সীমা কলতলায় বসে বাসন মাজছিল। হাতে ছাই সাবান নিয়েই ছুটে এসেছে সীমা। সীমার চোখে জল। সন্তানকে এভাবে বললে মায়ের চোখে জল তো আসবেই। মেয়ের নড়া ধরে হ্যাঁচকা টান মেরে সীমা সেই ছাই মাখা হাতেই মেয়ের গালে চড় কষিয়ে বলল, কি করেছিস তুই? কেন তোর জন্য আমাকে লোকের কাছে এত কথা শুনতে হবে? কেবল খাই খাই স্বভাব। যার বাপ 30 দিনে 25 দিন বাড়ি ফেরে না, বেপাত্তা হয়ে ঘুরে বেড়ায় এদিক সেদিক, তার মেয়ের আবার এত নোলা কিসের রে? রূপার প্রশ্নে যে মেয়ের চোখ দিয়ে একটু আগে জল বেরিয়েছিল সেই মেয়েই এখন মায়ের হাতে মার খেয়ে মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। রূপার বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। আজ শনিবার। রূপার মা বলতেন শনিবার নাকি খড়বার। তবে রূপার মনে হয় শনিবার হলো লক্ষ্মীবার। আজ তার মেয়ের জন্মবার। প্রতি শনিবার বেশ ঘটা করে লক্ষ্মী আর গণেশের পুজো করে রূপা। রূপার মা শনিবার করে মন্দিরে গিয়ে শেতলা পুজো করতেন। রূপা তাড়াতাড়ি করে সীমার কবল থেকে তুলিকে উদ্ধার করে আঁচল দিয়ে তার মুখ মুছিয়ে বললেন, শিশুরা হলো ভগবানের রূপ মা, আপনি ওকে আর কিছু বলবেন না। রূপার দেওর কৃষাণু আর ছোট যা সুস্মিতা সকালে ঘুম থেকে উঠে দোতলায় তাদের ঘরে বসে যোগ ব্যায়াম করে। মাত্র 1 মাস হলো ওদের বিয়ে হয়েছে। ওরা দুজনে একই অফিসে চাকরি করে। হইচই শুনে ওরাও ততক্ষণে এসে গেছে। সুস্মিতা সোজা সাপটা কথা বলতে ভালোবাসে। বিয়ের আগে সে কৃষাণুকে বলেছিল, মিষ্টি মিষ্টি কথা বলেই আর মুখ বুঝে সব কিছু মেনে নিয়ে নিজেকে বাড়ির ভালো বউ প্রতিপন্ন করে তোমার বৌদির মতো আমি গলায় নম্বরের মেডেল ঝুলিয়ে ঘুরব না। কৃষাণু বলেছিল, আমার প্রতিবাদী মেয়েই পছন্দ, সেই কারণেই তো ভাইজিকে সেরকম ট্রেনিং দিয়েই তৈরি করছি। শ্বশুর বাড়িতে এসে সুস্মিতা বলে দিয়েছিল সে সংসারের হেসেল ঠেলতে পারবে না, বরং চাইলে একটা কাজের লোক রেখে দিতে পারে। ননিবালা দেবী রাজি হননি, বলেছিলেন বড় বৌমা আছে, সব সামলে নেবে। সুস্মিতা প্রতিবাদ করতে গিয়েছিল, কেন দিদি সব সামলাবে কেন? আপনি কি বাড়ির বউদের কাজের লোক মনে করেন মা?
রূপাই তার হাত চেপে ধরেছিল। কেন অশান্তি করছিস সুস্মিতা? একজন হেল্পিং হ্যান্ড তো আছে। সীমা তো যথেষ্ট সাহায্য করে আমাকে। তাছাড়া সারাদিন ঘরে কি আমি চুপ করে বসে থাকবো? ঘরের কাজগুলো করলে আমার সময়টাও তো কাটবে। তুই এসেছিস বলে সংসারে একটা লোক বাড়তি হয়েছে। তোর জন্য তো আমাকে আলাদা করে রান্না করতে হবে না। একটা হাঁড়িতেই তো সবার ভাত ফুটবে, একটা কড়াতেই তরকারি বসবে। দুটো সবজি আমাকে বেশি কাটতে হবে। তার জন্য একটা কাজের লোক রাখাটা বাড়াবাড়ি হয়ে যাবে না? সুস্মিতা বলেছিল। সেটা কথা নয় দিদি, আসল কথা হলো চাকরির দোহাই দিয়ে আমি পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো, আর তুমি সারাদিন খেটে মরবে। আমার খুব খারাপ লাগবে গো। মনে হবে তোমাকে ভালো মানুষ পেয়ে আমি আনডিউ অ্যাডভান্টেজ নিচ্ছি। যত সব আদিক্ষেতা আর ন্যাকামি। দেখব দুই জায়ের এত গলাগলি কতদিন থাকে। আমি মরলেই তো আমার গয়নাগাটি আর বাড়ি জমির ভাগ নিয়ে লাঠালাঠি কাণ্ড বেঁধে যাবে। কথাগুলো বলে ঠোঁট বেঁকিয়ে চলে গিয়েছিলেন ননিবালা দেবী। সুস্মিতার চোখ মুখ অপমানে লাল হয়ে গিয়েছিল। সে মুখ হাঁ করে কিছু বলার আগেই রূপা হাত দিয়ে সুস্মিতার মুখ চেপে ধরেছিল। ননিবালা দেবী চলে যাবার পর রূপা সুস্মিতার মুখের ওপর থেকে হাত সরাতেই সে চাপা স্বরে বলেছিল, আমি ওই ভদ্র মহিলাকে দেখে অবাক হয়ে যাই দিদি। দিব্যি শরীর খারাপের অজুহাত দেখিয়ে বসে বসে খাচ্ছেন, নানাবিধ ফরমাস করছেন, সংসারে কুটো নেড়ে দুটো করেন না। রূপা বলেছিল, এক সংসারে থাকতে গেলে পদে পদে দোষ ধরলে চলে না। হাতের 5টা আঙুল কি আর সমান হয়? তবু সকলের সাথে মানিয়ে গুছিয়ে তো থাকতে হবে। নিচে নেমে শাশুড়িকে দেখতে পেয়েই ব্যঙ্গের হাসি হেসে সুস্মিতা বলল, এ কি মা, আপনি এখানে চলে এসেছেন? আপনার হাতে পায়ে নাকি সাংঘাতিক ব্যথা। আপনার ছোট ছেলে কাল বলছিল ব্যথার চোটে আপনি নাকি ঘাড় পর্যন্ত ঘোরাতে পারছেন না। তা সেসব রাতারাতি ঠিক হয়ে গেল? ননিবালা দেবী ঝঙ্কার দিয়ে উঠলেন, যা বোঝো না তা নিয়ে কথা বলো না ছোট বৌমা। বড় খোকার কষ্টের রোজগারের টাকায় কেনা দুধ, সেটা কিনা বাইরের কোনো উটকো নেপোই এসে মেরে দিয়ে যাবে, আর আমি তার মা হয়ে চুপ করে ঘরে বসে থাকবো? সুস্মিতা বলল, আমি জানি মা, মুখে আপনার কোনোদিনই ব্যথা হয় না, তাই মুখ ছোটাতেও কোনো অসুবিধে নেই। কিন্তু হাত পা নাড়িয়ে নিজের ঘর থেকে এত তাড়াতাড়ি এলেন কি করে মা? নাকি ঝগড়ার গন্ধ পেয়ে আপনার ব্যথা ট্যাথা সব উধাও হয়ে গেছে? ননিবালা দেবী হুঙ্কার দিয়ে উঠলেন, মুখ সামলে কথা বলো ছোট বৌমা। ভুলে যেও না, যে বাড়িতে দাঁড়িয়ে এত কথা বলছো সেই বাড়িটা আমার নামে লেখাপড়া করে দিয়ে গেছেন তোমার শ্বশুর মশাই। অমৃতা এতক্ষণ চুপচাপ ছিল। কাকিকে লড়াই করতে দেখে তার সাহস দ্বিগুণ হলো। বলল, তুমি বা সবাইকে এত বকছো কেন ঠাম্মা? গ্লাসে ওই দুধটাও তো আমার ছিল, আমি ওটা তুলিকে দিয়েছি, আবার কালকেও দেব। কালকে 1 গ্লাস দুধ আমরা দুজন হাফ হাফ করে খাবো। ক্লাসে মিস আমাদের বলেছে কাউকে কিছু দিলে গড খুশি হবেন। তুমি কি চাও না গড খুশি হোক? তাহলে রোজ ঠাকুর ঘরে বসে পুজো করো কেন? রূপা এমনিতেই সারাক্ষণ শাশুড়ির ভয়ে খরগোশের মতো শঙ্কিত হয়ে থাকে। এখন আবার ওই খুদে মেয়েকে ভাষণ দিতে দেখে তার মাথা যেন কাজ করছিল না। ঠাস করে মেয়েকে চর কষিয়ে রূপা বলল, কতবার তোকে আমি বলেছি না টুপুর, বড়রা যখন কথা বলবে তখন তুই তোর মুখ বন্ধ রাখবি। মা মারতেই অমৃতার চোখে টাপুর টুপুর করে নয়, একেবারে ঝমঝম করে বৃষ্টি নামল। নাতনিকে কাঁদতে দেখে ননিবালা দেবী নরম হলেন। তাড়াতাড়ি করে অমৃতাকে কোলে তুলে বললেন, বাচ্চাদের গায়ে এভাবে যখন তখন হাত তুলতে নেই বড় বৌমা, বুঝিয়ে বলতে হয়। জ্ঞান যদিও দিয়ে থাকে সে তো আমাকে দিয়েছে, তোমার এত গাজালা করছে কেন? ও মা, না না, আমি সবাইকে বকে দেব। অমৃতা থুরি টুপুরের বাবা শান্তনু বাথরুমে স্নান করতে ঢুকেছিলেন। স্নান করার পর রোজ ঠাকুর ঘরে তিনি ধূপ দেখাতে যান, কিন্তু আজ ঠাকুর ঘরে যাওয়া হলো না। মেয়েকে কাঁদতে দেখে ডাইনিং রুমে এসে ঢুকলেন। দেখলেন সেখানে কৃষাণু, সুস্মিতা, রূপা, তুলি, সীমা থেকে শুরু করে তার মা পর্যন্ত উপস্থিত। অমৃতা ঠাম্মার কোলে চড়ে তারস্বরে কান্না জুড়েছে। মাকে উদ্দেশ্য করে তিনি বললেন, কি হয়েছে মা? ননিবালা দেবী বেজার মুখ করে বললেন, কি আবার হবে বড় খোকা, যত দোষ তো ওই সীমার। তুই এখানে কাজে এসেছিস, বেড়াতে তো নয়। মেয়েকে সাথে করে আনবি কেন? ঠিক ছলছুতো করে মেয়েকে নিয়ে উপস্থিত হবে।
দিদিভাইয়ের নরম মন, নিজের দুধটুকু ওই তুলিকে খাইয়ে দিয়েছে। ওই কথা বলেছি বলে তোর মেয়ের যা স্বভাব, ওই পুজো আচ্চা ঠাকুর দেবতা পাপ পুণ্য নিয়ে আমাকে 5 কথা শুনিয়ে দিল। সে ঠিক আছে, আমার দিদি আমাকে শাসন করেছে। বড় বৌমা কোন আক্কেলে আমার বংশের প্রথম সন্তানকে তার জন্মবারে মারধর শুরু করে দিল। রূপা থতমত খেয়ে বলে, আপনি তো বলেন মা, আমি মেয়েকে শাসন করি না, মেয়ে বিগড়ে যাচ্ছে। ননিবালা দেবী গম্ভীর স্বরে বললেন, মেয়েকে বুঝিয়ে বলতে হবে, তার বাবার এত টাকা নেই যে চতুর্দিকে দানছত্র খুলে বসবে। সুস্মিতা বলল, আর আপনি যে রোজ ওই বিড়ালটাকে দুধ খাওয়ান, তাতে বুঝি খরচ হয় না? রূপা বলল, তুই তো এই কদিন আগে এসেছিস সুস্মিতা, তোর ওই শয়তান ভাসুরজির কথা তো তুই কিছুই জানিস না। ওটাও টুপুরেরই দাবি। সেই 1.5 বছর বয়স থেকেই ওর দাবি দেওয়ার শেষ নেই। ওই তো বলেছিল ম্যাওকে দুধ খাওয়াবো। পাজি মেয়ের সে কি বায়না, কিচ্ছুটি খেতে চাইছে না, মুখে 2টি ভাত দিলেই বের করে ফেলে দিচ্ছে। তাই মা তখন বলেছিলেন, বেশ তো বৌমা, সেও তো কেষ্টর জীব, দিও ম্যাওকে একটু জল ঢালা দুধ। অমৃতা পিটপিট করে মায়ের দিকে তাকিয়ে ঠাম্মার বুকে মুখ লুকালো। শান্তনু চ্যাটার্জি হো হো করে হেসে উঠে বললেন, এখন আমার মেয়ের দাবি হচ্ছে তুলির জন্য 1 পো দুধের বন্দোবস্ত করতে হবে। বলেই হাসি থামিয়ে বিরস মুখ করে বললেন, তুই ভুল জায়গায় জন্মেছিস রে মা, তোর কোনো জমিদার বাড়িতে জন্ম নেওয়াই উচিত ছিল রে। অমৃতা বলল, আমি সেটা বলিনি বাবা, আমি শুধু বলেছি আমি আর তুলি দিদি অর্ধেক করে খাবো। রুমা, সৃষ্টি, শ্রীপর্ণা ওদের তো দাদা দিদি আছে, আমাকে ওরা বলেছে ওরা ওদের দাদা দিদিদের সাথে সব কিছু ভাগ করে খায়। শান্তনু এবং রূপা মুখ চাওয়াচাই করল। 2 মাস ধরে রূপা নিজের গর্ভে একটি শিশুর ভ্রূণ বহন করছে। কয়েকদিন আগে সে কথা সে জেনেছে। যদিও ননিবালা দেবী এখনো কিছু জানেন না, কিন্তু সুস্মিতাকে রূপা কথাটা বলেছে। খরচ এমনিতেই শিগগির বাড়তে চলেছে। সে কথা ভেবে কিছুদিন আগেই শান্তনু চাকরির পাশাপাশি শাড়ি বিক্রির একটা বিজনেস শুরু করবে ভেবেছিল। ওরা বজবজের যে নুঙ্গি বলে জায়গাটিতে থাকে, সেখানে ধারে কাছে এখনো তেমন দোকান টোকান হয়নি। শান্তনু ঠিক করেছে অফিস থেকে ফেরার পথে হাওড়ার মঙ্গলাঘাট থেকে শাড়ি কিনে আনবে, খদ্দেরের অভাব হবে না। আশেপাশের বাড়ি থেকে মেয়েরা ইনস্টলমেন্টে টাকা দিয়ে ঠিক শাড়ি কিনতে আসবে। রূপা শাড়ির বিজনেস করবে শুনে প্রত্যেকেই বেশ খুশি। তাছাড়া টাকা তাদের একবারে দিতে হবে না, ধীরে ধীরে শোধ করলেই হবে। শান্তনুর কেনাকাটি আর পছন্দের সবাই খুব তারিফ করে। দুপুরের দিকে রূপাই শাড়ি বের করে দেখাবে, টাকা পয়সার হিসেব রাখবে। এতে রূপার নিজে টাকা রোজগার করার ইচ্ছেও পূর্ণ হবে, আর সংসারে কিছু বাড়তি উপার্জনও হবে। রূপা শান্তনুকে বলেছে, বাচ্চারা বড় হয়ে যাবার পর আমি কিন্তু নিজে সবটা করব। সুস্মিতা বলল, বড়লোক বাড়িতে জন্মালে কি তার মন বড় হয় দাদা? আমি টুপুরের এই দাবি পূরণের দায়িত্ব নিলাম। তোমাদের আশীর্বাদে শীঘ্রই আমার প্রমোশন হবে। সীমা দিদি দুঃখ পেও না গো, যাও কাজ সেরে নাও গো। মা বুড়ো মানুষ, কি বলতে কি বলেছে সেসব মনে রেখো না। রূপা চোখ সরু করে মেয়ের দিকে তাকালো। নিজের দাবি প্রতিষ্ঠা করতে পেরে অমৃতার মুখে হাসি আর ধরে না। তর্জনী তুলে রূপা বলল, টুপুরকে তোমরা সবাই মিলে আশকারা দিচ্ছ দাও, কিন্তু এইভাবে তোমরা যে ওকে তোল্লাই দিচ্ছ, তাতে কিন্তু ওর আশারা বেড়েই চলেছে। যেই অসহ্য লাগবে অমনি তখন তো ও আর কারো আপনার জন নয়, শুধু এই চ্যাটার্জি বাড়ির বড় বউয়ের মেয়ে হয়ে যাবে তখন। শান্তনু বলল, এই রূপা অনেক হয়েছে, আর কথা বাড়িও না তো। মাথা ঠান্ডা করে বেশি করে দুধ চিনি দিয়ে আমার আর মায়ের জন্য চা বানাও। কি গো মা, ঠিক বলেছি তো? বলেই ছোট ভাই আর তার বউয়ের দিকে তাকালো শান্তনু। বলল, তোরা তো আবার হেলথ কনসাস, ঈষৎ উষ্ণ জলে পাতিলেবুর রস আর মধু দিয়ে খাবি। সুস্মিতা হেসে বলল, আজ চিরতা ভেজানো জল আছে। রূপা চোখ নাচিয়ে বলল, ওর থেকে খানিকটা তোর দাদাকে খাইয়ে দে। সকালে একবার চা করে খাইয়ে দিয়েছি, আর আমি এখন চা করতে পারবো না। রান্না বান্না এখনো কিছুই হয়নি, শুধু ডাল আর ভাত হয়েছে। আমি মাছগুলো ভাজি। সীমা, তুমি আমাকে আগে একটু আলু কেটে দাও তো, পরে আবার বাসন মাজবে। আজ টিফিনে আলু ভাজা করে দেব, এরপর আবার রুটি করতে হবে। কখন যে কি করব, কান্না পাচ্ছে আমার। বলতে বলতে রূপা চলে গেল। ননিবালা দেবী গলা তুলে বললেন, একটু চা বসিয়ে দাও না গো বড় বৌমা,
আমি তোমায় আজ এই ডাইনিং টেবিলে বসে আটা মেখে দিচ্ছি, বেলায় তো তুমি তোমার শ্বশুরমশাইয়ের জন্য লিকার চা করবে। এখন একটু দুধ আর চিনি দিয়ে চা করে খাওয়ালে নয়? না মানে আমার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু ওই বড় খোকার বোধহয় স্বাদ হয়েছিল। শান্তনু আর কৃষাণু দুজনেই হাহা করে হেসে উঠেছে মায়ের বলার ধরন দেখে। একটু পরেই বাবা মর্নিং ওয়াক সেরে বাজার নিয়ে ফিরবেন। বাবা কিছুতেই মাকে দুধ চিনি দেওয়া চা খেতে দেবেন না। তিনিও তার ছোট ছেলের মতোই অত্যন্ত স্বাস্থ্য সচেতন। দেবাদিত্য চ্যাটার্জি স্ত্রীকে বলেন, গিন্নি, ধরা বাঁধা করে থাকো বলে আজও সুগারটা ধরতে পারেনি। সুগার খুবই খারাপ জিনিস, বলতে গেলে ওইটাই হলো সব রোগের আতুর ঘর। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে গেলেও সীমা কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না। সে মুখ নিচু করে বলল, কাকি খুব একটা ভুল বলেনি গো ছোট বৌদি, আমার মেয়েটার খুব লোভ। এই তো গতকাল রাতেই তুলি জড়িয়ে ধরে আমায় বলল, মা তুমি আমায় ওই ইংরেজি স্কুলে ভর্তি করে দেবে। সুস্মিতা বলল, বাহ, সে তো খুব ভালো কথা গো সীমা দিদি, পড়াশোনায় উৎসাহ থাকা তো ভালো। বলেই তুলিকে কাছে টেনে নিল সুস্মিতা। বলল, মা যে স্কুলে তোমায় ভর্তি করেছেন সেখানে মন দিয়ে পড়ো তুলি। আমার তো শনিবার করে তাড়াতাড়ি অফিস ছুটি হয়, 5:30টার মধ্যে বাড়ি ফিরে আসব। শনিবার করে 6টার পর 1.5-2 ঘন্টা শুধু ইংলিশটা আমি তোমায় পড়িয়ে দেব। তুলি ঠোঁট ফুলিয়ে বলল, মোটে একদিন পড়াবে গো ছোট কাকি। লাফ দিয়ে এসে মেয়ের কান মুলে দিল সীমা। দেখলে দেখলে ছোট বৌদি, মেয়ের চাহিদার যেন শেষ নেই। গরিবের ঘরে মেয়ে মানুষের আবার এত দাবি কি রে? অমৃতা বিজ্ঞের মতো বলল, অন্যদিন আমি তোকে পড়াবো তুলি দিদি, আমার বই তোর বই, তারপর দাদু ভাই আছে, মা আছে। অমৃতাকে কোল থেকে নামিয়ে ডাইনিং টেবিলে চেয়ারে বসে আটা মাখছেন ননিবালা দেবী। তার কাছে ছুটে গিয়ে অমৃতা বলল, আচ্ছা ঠাম্মা, দাদু ভাই যে সবসময় বলে আমি নাকি ছেলে মানুষ, আমি দাদু ভাইকে ছেলে মানুষ মানে কি জিজ্ঞাসা করেছিলাম। দাদু ভাই বলল, ছেলে মানুষ মানে বাচ্চা মানুষ। আর সীমা মাসি যে তুলিকে খালি মেয়ে মানুষ বলছে, মেয়ে মানুষ মানে কি গো ঠাম্মা? অনেক বড় হয়ে যাওয়া? কিন্তু তুলি দিদি তো আমার চেয়ে মোটে 2 বছরের বড়, আর 2 বছর পরে আমিও কি অনেক বড় হয়ে যাব? বড় হয়ে মেয়ে মানুষ হলে আর কি বায়না করা যায় না? রূপা তখন গরম তেলে মাছ ছাড়ছিল। মেয়ের প্রশ্নটা তার কানে গেল। হাতটা কি সামান্য কেঁপে গেল রূপার? তেল ছিটকে এসে লাগলো কি চোখের নিচে? উফ বলে একটা শব্দ করতে গিয়েও থমকে গেল রূপা। এত সহজে কি মেয়ে মানুষের কাতর হলে চলে? আটার মণ্ড ঠেসতে গিয়ে কনুয়ের ভাঁজে ননিবালাও একটু ব্যথা পেলেন। আমল দিলেন না। কত বড় হলে মেয়েরা মেয়ে মানুষের তকমা পায়, সেই প্রশ্নটাই তাকে ভাবিয়ে তুলেছিল। আলু কাটতে কাটতে সীমার মনে পড়ছিল তাদের বস্তিতে মাত্র 4 বছর বয়সে ধর্ষিতা রিনির কথা। মনে মনে বলল, মেয়েরা আবার কোনোদিন বাচ্চা থাকে নাকি? তাইলে স্কুলে পড়ার সময়টাকে ছেলেবেলা বলে কেন? ওসব আদিক্ষেতা লোকে শুধু ব্যাটা ছেলেদের নিয়েই করে। স্নানে যাবার প্রস্তুতি নিচ্ছিল সুস্মিতা। কৃষাণু তাকে তাড়া দিল, তাড়াতাড়ি বাথরুমে ঢোকো, তারপর আমার জন্য একটু চাটনি বানিয়ে দেবে। আজ অনেক ঝামেলা হয়ে গেছে, বৌদি করতে পারবে না। শেষ পাতে চাটনি না হলে তো আমার আবার ভালো লাগে না। অফিসে সুস্মিতা কৃষাণুর চেয়ে উচ্চ পদে চাকরি করে, মাইনেও বেশি পায়। অফিসে মান্যগণ্য করে চললেও বাড়িতে কৃষাণুই তার বস। কৃষাণুর কিছু কিছু হুকুম তাকে তামিল করতেই হয়। হাতে তোয়ালে নিয়ে বাথরুমের দিকে এগোতে এগোতে সুস্মিতা ভাবছিল, সে কি বিয়ের পর তার বাবার আদুরে ছোট্ট মেয়ে থেকে রাতারাতি বড় হয়ে মেয়ে মানুষ হয়ে গেল? কেউ যেন কোনো নির্দিষ্ট উত্তর কিছুতেই খুঁজে পেল না। মর্নিং ওয়াক থেকে সেরে দেবাদিত্য চ্যাটার্জি তখন ফিরে এসেছেন। দরজা দিয়ে ঢুকেই নাতনির প্রশ্নটা তারও কানে গেছে। নাতনি তো বেশ একটা জব্বর প্রশ্ন করে সবাইকে চুপ করিয়ে দিয়েছে। তিনি ফিক করে হেসে ফেললেন। দাদুকে হাসতে দেখে অমৃতা প্রশ্নটা তার দাদুকেই করল, তুমি জানো দাদু, মেয়ে মানুষ মানে কি? দেবাদিত্য চ্যাটার্জি স্মিত হেসে বললেন, সংসারে মেয়ে মানুষ হলো কাদামাটি আর ঘাসের মতো, পদদলিত হয়ে থাকাই তার ভবিতব্য।
আমরা যতই আধুনিক হই না কেন, এই চিন্তাধারার পরিবর্তন বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হলেও তাকে গোড়া থেকে উৎপাটন করা একেবারেই সম্ভব নয়। দেবাদিত্য বাবুর উত্তর শুনে ননিবালা দেবী, রূপা, সুস্মিতার সীমা কারোরই সংসারে মেয়ে মানুষের প্রকৃত স্থান কোথায় বুঝে নিতে খুব একটা অসুবিধা হলো না। শুধু অমৃতা বুঝতে পারল না, দাদুর দিকে হা করে তাকিয়েছিল। দেবাদিত্য বাবু নাতনিকে কোলে নিয়ে বললেন, মেয়েরাও যে মানুষ সেইটাই কেউ ঠিকমতো বোঝে না দিদি। তুমি যখন লেখাপড়া শিখে অনেক বড় হবে, চাকরি করে নিজের পায়ে দাঁড়াবে, তখন বরং তুমি সবাইকে বুঝিয়ে দিও যে মেয়েরাও মানুষ। পারবে তো দিদি? অমৃতার কি আর এত তর্স হয়? কি যে বলে দাদু! কবে সে লেখাপড়া শিখবে, চাকরি করবে, বড় হবে? কেবলই তার মাথার মধ্যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। মনে মনে হিসেব করছিল অমৃতা, সে তো এখনো মায়ের কোমর থেকেও নিচে। বড় হতে যে এখনো অনেক দেরি। কি করে যে সে এখনই তার সব বন্ধুদের, বিশেষ করে অরুণাভ দাদাকে বুঝিয়ে দেয় যে মেয়ে বলেই সে মোটে হেলাফেলা নয়। অরুণাভ দাদা তার বন্ধু রুমার দাদা। অরুণাভ দাদা সুযোগ পেলেই বলে, তোরা মেয়েরা হলি ঢ্যাঁড়স, সেই কারণেই ঢ্যাঁড়সকে ইংরেজিতে লেডিস ফিঙ্গার বলে। কি যে তখন রাগ হয় অরুণাভ দাদার ওপর। মেয়েরা কেন ঢ্যাঁড়স হবে? মেয়েরাই তো কত কাজ করে। বাবা পারবে মায়ের মতো সকালে ঘুম থেকে উঠে এত কাজ করতে? মায়ের যেদিন খুব জ্বর হয়েছিল সেদিন অমৃতা বাবাকে বলেছিল তার স্কুলের ব্যাগ গুছিয়ে দিতে। বাবা তো ব্যাগের সাথে সেদিন একবার জলের বোতল দিতে ভুলে যায়, তো এই পেন্সিল বক্স দিতে ভুলে যায়। সব কিনা এই অমৃতাকে মনে করিয়ে দিতে হচ্ছিল। এমনকি শার্পনার দিয়ে যে পেন্সিলের শীষটা ছুলে দিতে হবে সেটাও বাবা জানে না। মায়ের একদিন একটু শরীর খারাপ হলেই পুরো বাড়িরই নাজেহাল অবস্থা হয়। ঠাকুমা কি সুন্দর করে তাকে খাইয়ে দেয়, রূপকথার গল্প বলে ঘুম পাড়িয়ে দেয়। দাদু এসবের কোনটা পারে? খালি বই নিয়ে পড়ার ঘরে বসে থাকে। কি সব যে বলে! অমৃতা তো অর্ধেক কথা ঠিক করে বুঝতেও পারে না। কাকিমা যখন অফিসে বেরোবে বলে শাড়ি পরছে, অমৃতা তখন পর্দা ধরে উকি দিল। অমৃতা দেখল কাকিমা শাড়ির কুচি ঠিক করে দিতে বলছে কাকুকে। কাকু হাসি হাসি মুখে সেটা করে দিলেও ওই কথাটাই কাকিকে বলছে, কি যে পারো তোমরা, একক প্রচেষ্টায় নিজের পোশাকটাও তো পরতে পারো না। এই সময় কাকিমার চটপট উত্তর শুনে অমৃতা খুশি হলো। কাকিমা বলল, কারো সাহায্য ছাড়া তুমি ধুতি পরতে পারো? আমরা মেয়েরা তো তবু ধৈর্য ধরে এইসব ট্র্যাডিশনাল পোশাক দৈনন্দিন জীবনে ব্যবহার করছি, তোমাদের তো সেই পেশেন্সটাও নেই। অমৃতা কাকিমার কথাটা পুরোপুরি বুঝতে না পারলেও এটুকু বুঝেছে যে কাকিমা কাকুর কথার প্রতিবাদ করেছে। প্রতিবাদ না করলে প্রতিপক্ষ যে পেয়ে বসে এটা অমৃতা বোঝে। এই যেদিন সৃষ্টি তাকে ক্লাসে বলেছিল, তুই আমার টিফিন বক্স থেকে আলু ভাজা খেয়েছিস, অমৃতাও তখন ঝপ করে বলেছিল, তুই দেখেছিস বুঝি? না দেখে এইভাবে কারো নামে যে বলতে নেই সেটা তুই জানিস না? অমৃতাকে দেখতে পেয়ে কাকিমা তাকে ডাকল, কি ব্যাপার টুপুর রানী, কিছু বলবে তুমি? অমৃতা বলল, এখন থাক, পরে বলবো। তুমি বাড়ি ফেরার পর? এখন তো তুমি অফিসে যাচ্ছ। চোখে কাজল লাগাতে লাগাতে সুস্মিতা বলল, এতক্ষণ তুমি পেটের ভেতর কথাটা চেপে রাখলে তোমার পেট গুড়গুড় করবে না? সুস্মিতা অমৃতার পেটে আঙুল দিয়ে গোল গোল করে ঘোরাতেই অমৃতা খিলখিল করে হেসে উঠল। কৃষাণু বলল, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। বলেই ভাইজিকে বলল, কাকিমা এখন লিপস্টিক লাগাবে, তোর কথার উত্তর দিতে পারবে না। সুস্মিতা বলল, তুমি যাও না, জুতো মোজা পরবে তো? তা তো পরবো, কিন্তু তার মধ্যে তুমি ওর জটিল প্রশ্নের মীমাংসা করতে পারবে? ও এখন তোমার কাছে এসেছে বাবার কথার মানে বুঝতে। সমাজে মেয়েদের অসম্মানের চিরাচরিত প্রথার কিভাবে অবসান ঘটানো যায় তার একটা উপায় টুপুরকে বের করে দিতে হবে। সুস্মিতা হাসল। দাদুকে গিয়েই তুমি বরং কথাটা জিজ্ঞাসা করো, তারপর তুমি আমায় সন্ধেবেলা সব বলবে, কেমন? অমৃতা লাফাতে লাফাতে চলে গেল দাদুর ঘরে। সেদিকে তাকিয়ে কৃষাণু আর সুস্মিতা দুজনেই হেসে উঠল। কৃষাণু বলল, আজ প্রশ্নের তীর ছুঁড়ে ছুঁড়ে বাবাকে একেবারে ধরাশায়ী করে ফেলবে। অমৃতা দাদুকে গিয়ে বলল, তুমি আমাকে এখনই কিছু টিপস দাও দাদু,
কি করে সবাইকে বুঝিয়ে দেব যে মেয়েরা এলেবেলে নয়? ঠাকুমা দাদুর কাছেই বসেছিল, বলল, এইটুকু মেয়ে, খালি পাকা পাকা কথা। আমরা ছোটবেলায় এসব কিছু বলতাম বলে তো মনে পড়ে না। দেবাদিত্য বাবু বললেন, এখন সব হাইব্রিড গিন্নি, সময়ের আগে যেমন ফল পাকে বাচ্চারাও পাকছে। ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে অমৃতা। দেবাদিত্য বাবু নাতনির গালে টোকা দিয়ে বললেন, দিদি ভাই, মেয়েরা যে নিজেরাই নিজেদের সম্মান করতে পারে না, বাইরের দুষ্টু লোকেরা তার সুযোগ তো নেবেই। অমৃতা বলল, কেন দাদু, আমি তো সব আন্টিদের রেসপেক্ট করি, মা, ঠাম্মা, কাকিমা সবাইকে ভালোবাসি, এমনকি সীমা পিসি আর তুলিকেও তো খুব ভালোবাসি। সে তো তুমি এখনো ছোট বলে, তুমিও সবাইকে ভালোবাসো আর তোমাকেও সবাই আদর করে, কিন্তু তোমার মাকে কি ওই ভদ্রমহিলা ভালোবাসেন? অমৃতা সবেগে মাথা নাড়ল। ঠাম্মা মাকে কেবল বকে, খালি বকে। মা তো সেদিন খুব কাঁদছিল, 3 দিন আগে, জানো তো দাদু, মা ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি তো ঘুমাইনি, জেগেছিলাম চোখ বন্ধ করে, চুপটি করে শুয়ে মার বাবার কথা শুনছিলাম। ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন অমৃতার ঠাম্মা। নিশ্চয়ই ইনিয়ে বিনিয়ে তোর মা আমার নামে নিন্দে করছিল। গোপন তথ্য ফাঁস করল অমৃতা। মা তো ঠিক কথাই বলেছে ঠাম্মা, সবসময় তুমি মাকে খ্যাচর খ্যাচর করো। যা বলি সবই তো তোদের ভালোর জন্যই। যাই হোক, শুনে বড় খোকা কি বলল? অমৃতা হাত দিয়ে মাথা চুলকে মনে করার চেষ্টা করল। একটু ভেবে নিয়ে বলল, বাবা মাকে বলছিল, একটু মানিয়ে নাও রূপা, মা যে সর্বদা অহেতুক তোমার দোষ ধরেন সে কথা আমি জানি, কিন্তু তাই বলে পাখির মতো অথবা জন্তু জানোয়ারদের মতো আমি তো বড় হয়ে মানুষ হয়ে বাপ মাকে ভুলে ফুরুত করে উড়ে চলে যেতে পারি না। বলেই গম্ভীর হয়ে গেল অমৃতা। এই তো 1 মাস আগে কাকিমা বিয়ে করে মা বাবা সব্বাইকে ছেড়ে দিয়ে এখানে চলে এলো। তখন অমৃতার খুব আনন্দ হয়েছিল। কাকিমা আসার পর অমৃতা সারাক্ষণ তার গায়ে লেপ্টে বসেছিল। এ কথাও ঠিক, কিন্তু ওই কথাটা তো আগে ভেবে দেখেনি। কাকিমা বড় হয়ে তার মা বাবাকে ফেলে ফুরুত করে উড়ে এ বাড়িতে চলে এলো। কই, কাকু তো কোথাও গেল না। তাদের পাড়াতেও তো অমৃতা দেখেছে, মেয়েরাই কেবল কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি যায়। সব সময় মেয়েদেরই যে কেন কাঁদতে হয় কে জানে। দেবাদিত্য বাবু বললেন, শুনলে গিন্নি, 1000 বার বলেছি তোমায়, সব সময় বড় বৌমাকে তুমি খোটা দিও না, নিজের মেয়ের মতো ভালোবাসতে চেষ্টা করো। ছেলেরা আলাদা হয়ে গেলেই তোমার উচিত শিক্ষা হবে। ভেতরে ভেতরে আশঙ্কিত হলেও ননিবালা দেবী ফোঁস করতে ছাড়লেন না। আমাকে কি এখন বড় বৌমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? সে তো তোমাকে মা বলে ডাকে, শাশুড়ির অহংকার থেকে নিজেকে মুক্ত করে তুমি তার মা হতে পারো না? একবার খোঁজ নিতে ইচ্ছে করে না তোমার? সকাল থেকে যে মেয়েটা সবার মুখের সামনে খাবার ধরছে, সেই মেয়েটা এখনো কিছু খেয়েছে কিনা? মাছের মুড়োটা সবসময় নিজের ছেলেদের পাতে না দিয়ে একদিন তোমার বড় বৌমার পাতে দিতে ইচ্ছে করে না তোমার? জিজ্ঞাসা করেছো কোনো দিন সে কি খেতে ভালোবাসে? সব সময় ছেলেদের পছন্দের খাবার না বানিয়ে মাঝে মধ্যে তো বৌমাদের পছন্দ অনুযায়ী কিছু রান্না করতেও পারো। বড় খোকার বিয়ের আগে বেয়ান আমায় বলেছিলেন, দাদা, মেয়েটা নিজে খাবার বেড়ে খেতে পারে না, দিদিকে বলবেন আমার মেয়েটাকে যদি একটু বসিয়ে খাওয়ান তাহলে বড় ভালো হয়। কতবার ভেবেছি আমি না হয় বড় বৌমাকে একদিন একটু প্লেটে খাবার সাজিয়ে পরিবেশন করব, কিন্তু তোমার যা মধুর বচন, সাহসী হয়নি। বাহ, খুব ভালো। তার মানে আমরা 2 বুড়ো বুড়ি মিলে এখন 2 বউয়ের সেবা করব? ছেলেদের শাশুড়িদের হুকুম যখন, তখন তো তা পালন করতেই হবে। দেখলে তো গিন্নি, সব সময় তুমি আমার কথার উল্টো মানে করো। সে কি আমাদের সেবা যত্ন করে না? তাহলে একটু যত্ন পাবার অধিকার কি তারও নেই? এক হাতে যেমন তালি বাজে না, তেমনি সংসারে একজনই কেবল দিয়ে যাবে, পাবে না কিছুই, সেই নিয়মে কিন্তু ভালোবাসা আশা করা যায় না। বোধহয় তুমি তাদের কাছ থেকে সেরকম কিছু প্রত্যাশাও করো না। তুমি ভাবো সংসারটা হলো যুদ্ধক্ষেত্র আর বৌমারা তোমার শত্রুপক্ষ। চোখ রাঙানি আর তোমার মুখের কামানের গোলা ছোটানোতে ঢিলেমি দিলেই তারা তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে। অমৃতা একটুক্ষণ তার একটা হাতের তালু দিয়ে তালি বাজানোর বৃথা চেষ্টা করল।
তারপর বিফল হয়ে বলল, মা এখনো কিছু খায়নি ঠাম্মা, মা খালি কাজ করেই যায় আর করেই যায়। চলো না ঠাম্মা, আজ মাকে তুমি খেতে দেবে। ননিবালা দেবী নাতনির অনুরোধ ফেলতে পারলেন না। অমৃতার হাত ধরে বললেন, চলো তো দিদি, দেখি তোমার মা এখন কী রাজকার্য করছেন। রূপা তখন ফ্রিজ পরিষ্কার করছিল। ননিবালা দেবী বললেন, সংসারের কাজ তো সারা রাত দিন ধরে করলেও শেষ হবে না মা। আকাশ মেঘলা করেছে, জামা কাপড় সব ছাদ থেকে তুলে আনতে হবে। আমার তো হাঁটু ব্যথা মা, সিঁড়ি ভাঙতে পারবো না। তুমি আমায় ওগুলো ছাদ থেকে তুলে এনে দাও, আমি সেসব ঘরেই মেলে দিচ্ছি। পাখা চালিয়ে দেব, সব দিব্যি শুকিয়ে যাবে। বারবার তোমায় আর ওপর নিচ করতে হবে না। রূপার মনে হলো এ যেন ভূতের মুখে রাম নাম। শাশুড়ি তাকে সারাদিনে 100 বার ওপর নিচ করায়। বৃষ্টি পড়লে ছাদে গিয়ে জামা কাপড় তুলতে বলে, আবার রোদ উঠলেই সেসব ছাদে গিয়ে মেলতে বলে। অমৃতা তার পেটে আসার 3 মাস পর থেকে বাচ্চা না হওয়া পর্যন্ত অবশ্য রেহাই দিয়েছিলেন। তার কিছুদিন পর থেকেই আবার জেকে সেই। পুনরায় সে গর্ভবতী হয়েছে, এই কথাটা রূপা আজই শাশুড়িকে বলবে ভাবছিল। এই কয়েক মাস সীমাকেই কাপড় কাচার পর ছাদে গিয়ে মেলে দিতে বলবে। জল ঝরে খানিক শুকিয়ে যাবার পর সীমা বাড়ি যাবার আগে ওগুলো তুলে দিয়ে যাবে। এতবার সিঁড়ি দিয়ে ওঠানামা সে করতে পারবে না। রূপা ভাবল, সে কথাটা বলার আগে শাশুড়ি কি কিছু টের পেয়েছেন? অন্যমনস্ক স্বরে রূপা বলল, হ্যাঁ মা, সব তুলে নিয়ে আসছি। জামা কাপড় তুলে এনে রূপা দেখল শাশুড়ি তার জন্য প্লেটে খাবার সাজিয়ে অপেক্ষা করছেন। গ্যাসে কিছু একটা খাবারের গন্ধ পেল রূপা। ননিবালা দেবী বললেন, তুমি খেতে বসো মা, আমি এখনই ডিমের পোচ এনে দিচ্ছি। আবার ডিমটা কেন নষ্ট করতে গেলেন মা? ভেবেছিলাম আজ ওরা বাড়ি ফিরলে ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে খাওয়াবো। কেন, খালি ওরাই খাবে কেন? মেয়েরা খেলে সেটা বুঝি ভস্যে ঘি ডালা হয়? ছেলেদের তুমি পাউরুটি টোস্ট করে দেবে। শুকনো টোস্ট কেউ খাবে না মা। এখনও তো একটা ডিম ফ্রিজে আছে, বেসনের মধ্যে একটা ডিম ফেটিয়ে আমি ভেজে দেবক্ষণ। তুমি চিন্তা করো না। আজ সকালে তোমার শ্বশুরকে ডিম আনতে বললে না কেন মা? অমৃতার প্লেটে পোচ সাজিয়ে দিয়ে ননিবালা দেবী বললেন, কয়েকদিন আগে খাওয়াতে রাশ টেনে সঞ্চয় করার কথা বলেছিলেন শাশুড়ি। আজ রাতারাতি তাকে ভোল পাল্টাতে দেখে বিমূঢ় হয়ে বিস্ময়ে তাকিয়ে থাকল রূপা। ননিবালা দেবীর সবটাই মনে ছিল। বললেন, পয়সা তো আর আমরা সাথে করে নিয়ে যাব না মা, তাই পেট মেরে সঞ্চয় করার কোনো অর্থ হয় না। তুমি আজকালকার দিনে লেখাপড়া জানা মেয়ে, আমি যদি কিছু ভুল বলেই থাকি নির্বিবাদে সে কথাটা মেনে না নিয়ে আমাকে বুঝিয়ে বলতেও তো পারতে। ননিবালা দেবী নাতনিকে বললেন, মাকে বসিয়ে খাওয়াও তো দিদি, আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। ঠাকুমা চলে যেতেই অমৃতা মায়ের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ঠাম্মা তোমাকে আর বকবে না মা, শুধু ভালোবাসবে। দাদু বলেছে এবার থেকে ঠাম্মা তোমাকে মাছের মুড়ো দেবে, আর যা যা খেতে তুমি ভালোবাসো সব দেবে। রূপার মনে হচ্ছিল, কি বলছে তারই অবোধ মেয়েটা? শাশুড়ি ভালোবাসবে, এমনটা যে গল্প উপন্যাসেও দাবি করা যায় না। কোন সুখের অমরাবতীর স্বপ্ন তাকে দেখাচ্ছে অমৃতা? অমৃতার পদোন্নতি হয়েছে, সে এখন দুটো ভাইয়ের দিদি, গুরুজন। অমৃতা তাদের শাসন করে, টেনে হিচড়ে কোলে নেয়। কান্নাকাটি করলে মাথার সামনে ঝুমঝুমি নাচায়, পুতুলের পেট টিপে প্যাক প্যাক আওয়াজ করে। রূপার ছেলে হবার মাত্র 7 মাস পরেই সুস্মিতাও একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন হয়েছে। সিন্নি খেতে খেতে পাশের বাড়ির পুটি দিদি অমৃতাকে বলল, বাড়িতে তোর আদর এইবার বুঝি কমলো রে টুপুর? অমৃতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? পুটি বিজ্ঞের মতো বলল, ইস কি বোকা রে তুই, কত জ্ঞানের কথা বলিস আর এটুকু বুঝলি না? এতদিন তুই একা ছিলি, তাই তো সবাই তোকে নিয়ে আদিক্ষেতা করত। এখন তোর ভাই হয়েছে, আবার তোর কাকিমারও ছেলে হয়েছে, দেখবি কেউ আর তোকে বুঝবেই না। হাত চেটে সিন্নি খেয়ে অমৃতা বলল, তুই একটা বুদ্ধু রামপুটি দিদি। কিশোর স্যার এই জন্যই তোকে সেদিন মাথা মোটা বলছিল। মায়ের কাছে আমরা হলাম তাদের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ।
মা নিজে আমায় কথা বলেছে। তোর হাতে তো 5টা আঙুল আছে, তুই বলতে পারবি পুটি দিদি এর মধ্যে কোন আঙুলটা তোর বাড়তি? কেউ যদি একটা আঙুল তোর হাত থেকে কেটে নেয়, তোর বুঝি লাগবে না? পুটি অনেক কষ্ট করে ক্লাসে ওঠে, বাড়িতেও সবাই তাকে মাথা মোটা বলে। এখন অমৃতা সে কথা বলতেই পুটির কান দুটো লাল হয়ে উঠেছিল, কিন্তু সাংসারিক ব্যাপারে সে নিজেকে যথেষ্ট অভিজ্ঞ বলে মনে করে। ঠোঁট উল্টে বলল, ওসব হলো মন ভোলানো কেতাবি কথা, বাস্তবে সব উল্টো। মেয়েদেরকেই সবসময় সব ব্যাপারে স্যাক্রিফাইস করতে হয়, তোকেও সেটাই করতে হবে। দেখবি সব ব্যাপারেই তোর ভাইরাই প্রায়োরিটি পাবে, কারণ ওরা ছেলে। পুটি দিদির কথা মন থেকে বিশ্বাস না করলেও একটা কাঁটা তার মনের মধ্যে বিঁধেই রইল। তুলি দিদি সব শুনে বলল, ছাড় তো টুপুর ওর কথা, সারাক্ষণ ও কেবল কুটকাচালি করে। কিন্তু পুটি দিদি যে সবটুকু মিথ্যে কথা বলেনি সেটা কিছুদিনের মধ্যেই বুঝতে পারল টুপুর। ক্লাস 4 পাশ করার পর অমৃতা সেটা বুঝতে পারল। খাবার টেবিলে বসে বাবা বলল, দুজনের এত খরচ সামলাতে পারছি না গো, এবার বরং টুপুরকে সরকারি স্কুলে ভর্তি করে দাও। বাবার মুখে কথাটা শুনে টুপুরের চোখে জল উপচে আসছিল। এরপর মায়ের উত্তরটা শুনে আরও অবাক হয়ে গেল টুপুর। মা বলল, হ্যাঁ তা তো বটেই, সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছু করতে গেলে বাড়তি পরিশ্রম করতে হবে, শরীর কি সেই ধকল সইতে পারবে? আর মেয়ের লেখাপড়ার পেছনে এত খরচ করে হবেই বাকি। ঠাম্মা বলল, ঠিকই তো, মেয়েকে খরচ করে লেখাপড়া শিখিয়েছ জানলে মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা কি ছেড়ে দেবে? যৌতুক তো তাদের দিতেই হবে। দাদু পর্যন্ত হাসতে হাসতে বলল, বেশি লেখাপড়া করলে দিদির চুল উঠে যাবে, চোখের তলায় কালি পড়বে, তখন তো আর কেউ তোকে পছন্দ করবে না রে টুপুর। তুই বরং এখন থেকে রূপচর্চার দিকে মনোনিবেশ কর, মেয়েদের রূপটাই হলো তাদের আসল যোগ্যতা। ঠাম্মা বলল, সে আর বলতে, রূপ দিয়েই তো মজাতে হবে স্বামীকে, এরপর হারমোনিয়াম বাজিয়ে একটু গান টানও শোনাতে হবে টুপুর রানীকে, যখন ছেলের বাড়ির লোক তাকে দেখতে আসবে। পুটি দিদির বড়দি গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে তাকে দেখতে আসে। ওই দেখতে আসার সময় একদিন অমৃতা গিয়েছিল ওদের বাড়ি। মুখে পাউডার মেখে মাথা নিচু করে বসেছিল শ্যামলা বুড়ি দিদি। পাত্রের দিদি গান শুনতে চাইল। বুড়ি দিদি তখন হারমোনিয়াম বাজিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত গাইল। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয়ে খুলিয়া। পুটি দিদি টুপুরকে বলল, চল টুপুর, ওই জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি। অমৃতা বলল, কেন, ওই জানলায় যাব কেন? এখান থেকে তো বেশ দেখতে পাচ্ছি। পুটি দিদি মুখ বেঁকিয়ে বলল, হাদারাম কোথাকার, ওই জানলাটার সামনে গেলে তবেই তো দিদির ওই হবু বর আর বরের বাড়ির লোকজনেরা আমাদের দেখতে পাবে, তারপরই তো আসল মজা হবে। আসল মজা সেটা আবার কি, ভাবছিল অমৃতা। পুটি দিদি ততক্ষণে সে জানলাটার সামনে গিয়ে দাঁড়িয়েছে, অমৃতাও এসেছে পুটির পেছন পেছন। তারপর মাত্র কয়েক মিনিট ওখানে দাঁড়ালো পুটি দিদি। যে লোকটা বুড়ি দিদিকে দেখতে এসেছিল তার সাথে পুটি দিদির দৃষ্টি বিনিময় হতেই পুটি সরে চলে এলো সেখান থেকে। কিন্তু তারপরে মৃদু গোলমাল লেগে গেল। পুটি শুনতে পাচ্ছিল কে যেন হেরে গলায় বলছে, আপনার ঘরে এইমাত্র একটা ফর্সা টুকটুকে সুন্দরী মেয়ে দেখলাম, তাকে ঘরে লুকিয়ে রেখে এই কেলে কুৎসিত মেয়েটাকে আমায় দেখাচ্ছেন? আপনারা তো দেখছি খুব চিটিংবাজ। কাঁদো কাঁদো গলায় অনুনয়ের সুরে পুটি দিদির বাবা বলল, ওটা আমার মেজো মেয়ে বাবা, বড় মেয়ের বিয়ে না দিয়ে আমি মেজো মেয়ের বিয়ে দিই কেমন করে? আপনারাই বলুন আমাকে। মৃদু গুঞ্জন উঠল, আমাদের সেসব জানার দরকার নেই, আমাদের ওই মেজো মেয়েকেই পছন্দ, রাজি থাকলে বলুন, নতুবা আমরা আসছি। চক্রবর্তী জেঠু নতমুখে হাত কচলাচ্ছিলেন। পাত্রের বাবাকে উদ্দেশ্য করে বললেন, ও কিন্তু বছর বছর ফেল করে দাদা, আমার বড় মেয়ে লেখাপড়ায় যথেষ্ট ভালো। রোগা কালো অল্প বয়সী লোকটি ফুঁসে উঠল, পণ্ডিত বউনি আমি কি করব শুনি? বিয়ের পর সে আমাকে পড়াতে বসবে নাকি? রাগে অগ্নিশর্মা হয়ে পুটি দিদির মা ঘরে ঢুকে এসেছিল। তোকে যে আমি পই পই করে বারণ করে গিয়েছিলাম ওদিকের জানলার সামনে তুই যাবি না, সেই গিয়েছিলি তো। পুটি দিদির সঙ্গে সঙ্গে জবাব দিল, বেশ করেছি।
তোমাদের তো ওই বড় মেয়েকে নিয়ে খুব অহংকার। ও নাকি লেখাপড়ায় ভালো, গুণ দিয়ে ওর কালো কুচ্ছিত চেহারা নাকি ঢেকে দেবে তোমরা। কি এবার লেখাপড়ার গুমর ঠান্ডা হয়েছে তো? জেঠিমা সেদিন চুলের মুঠি ধরে পুটি দিদিকে খুব মেরেছিল। জেঠু এসে ছাড়িয়ে দিয়ে বলল, রূপেই মেয়ে মানুষের কদর গো গিন্নি, তুমি ওকে মেরো না। এ বরং এক পক্ষে ভালোই হয়েছে গো। কতদিন আর তুমি তোমার মেজ মেয়েকে চোখের আড়ালে রাখতে? একসময় না একসময় দেখতে তো পেতই। আর সেটা যদি বিয়ের পর হতো, আরও বড় বিপত্তি হতো হয়তো। বিয়ের আগেই আমাকে চিটিংবাজ বলল। বিয়ে হয়ে গেলে হয়তো বুড়িকে ওরা মেরেই ফেলতো, নতুবা বাপের বাড়িতে বসিয়ে দিয়ে যেত। আমি সাতবাজ ভেবে পুটির সাথে তার বিয়ের পাকা কথা বলে এলাম। কাঁদতে কাঁদতে মাটির ওপর উবু হয়ে বসে পড়েছিল জেঠিমা। এ আমার কি সর্বনাশ হলো গো বুড়ির বাবা! আমার বুড়ির আর কি কখনো বিয়ে হবে? জেঠিমা এমন করে কাটা ছাগলের মতো আছাড়ি পিছাড়ি খেয়ে কাঁদছিল যে অমৃতার মনে হচ্ছিল বিয়ে না হলে যেন বুড়ি দিদির জীবনখানায় রসাতলে যাবে। জেঠু তখন মেঝের ওপর বসে জেঠিমাকে সান্ত্বনা দিয়ে বলল, আমার অফিসে বিপত্নিক শ্যামলবাবুর বুড়িকে বেশ পছন্দ। সেই যে গেলবার পুজোর সময় এখানে বেড়াতে এসেছিল, তখন বুড়িকে দেখে তার বেশ পছন্দই হয়েছে। ছোট একটা মেয়ে আছে শ্যামলের। বউটা লিভারের অসুখে মরে যাবার পর শ্যামল খুবই বিপাকে পড়েছে। সে সময় বুড়ি দিদির সজল দৃষ্টি দেখে তাকে সে বিপাকে পড়া বয়স্ক শ্যামলবাবুর পাশে কল্পনা করে বুড়ি দিদিকে আরও বেশি বিপন্ন লেগেছিল অমৃতার। বুড়ি দিদি কাউকে বোঝাতে পারেনি যে লেখাপড়া শিখে সে নিজের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারবে, যে বিয়েতে মনে ভালোবাসার জন্ম হয় না, শুধুমাত্র খাওয়া পড়ার সংস্থান করার জন্য সেরকম কোনো সম্পর্কে সে জড়াতে চায় না। আর আজ দাদুর কথাবার্তা শুনে অমৃতা নিষ্পন্দ হয়ে দাঁড়িয়েছিল। তাকে নিয়ে বাড়ির মানুষগুলোর নিষ্ঠুর আলোচনা এবং সহাস্য রসিকতায় তার কানে আঙুল দিতে ইচ্ছে করছিল। অমৃতার মনে হচ্ছিল মেয়ে জন্মই হলো বিপন্নতার গভীর গর্ত। কাকিমা এসে পিঠে হাত রাখতেই চমকে ঘুরে তাকালো অমৃতা। কাকিমা ফিসফিস করে বলল, আমার ঘরে আইটুপুর, অনেক কথা আছে। অমৃতা নিঃশব্দে কাকিমাকে অনুসরণ করল। কাকিমার খাটে এসে বসল অমৃতা। এটা কাকিমার বাবা বিয়েতে যৌতুক দিয়েছিলেন। আরও কি কি যেন সব দিয়েছিলেন, ফ্রিজ, টিভি, এসি, ছাদের ওপরে ট্যাঙ্কে জল ওঠানোর জন্য নতুন পাম্প পর্যন্ত বসিয়ে দিয়েছিলেন কাকিমার বাবা। এসবই নাকি মেয়ের বিয়েতে দেওয়া ভালোবাসার উপহার। তার চাকরি করা আধুনিক কাকিমা কেন যে কোনো প্রতিবাদ করেননি, এটাও তো এক ধরনের অপমান। চোয়াল শক্ত করল অমৃতা। কাকিমা বলল, রাগ করিস না টুপুর, যে কোনো পরিস্থিতিতে মেয়েদের মাথা ঠান্ডা রাখতে হয়। কথায় কথায় এত রাগ করলে চলে না। শোন টুপুর, স্কুলটা বড় কথা নয়, জ্ঞানার্জনই হলো শেষ কথা। চাকরির জন্য যখন ইন্টারভিউ দিতে যাবি অথবা যখন নানা ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে বসবি, তখন সবাই দেখবে তুই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিতে পারছিস কি না। স্কুল কলেজ থেকে পড়ে আমরা কয়েকটা ডিগ্রি পাই, ব্যাস। তাই বড় নামকরা স্কুলে তুই পড়তে পারছিস কি না এসব নিয়ে ভেবে মন খারাপ না করে তোকে নিষ্ঠা ভরে লেখাপড়াটা চালিয়ে যেতে হবে। মনে রাখিস, সেখানেও পদে পদে বাধা পাবি তুই। পড়তে বসলেই দেখবি নানা কাজের ফরমায়েশ করে সবাই মিলে তোকে ব্যতিব্যস্ত করছে। তোর মা তোকে কখনো রান্নার কাজে সাহায্য করতে বলবে, কখনো তোর কাকু তোকে চা করে খাওয়াতে বলবে। এসব প্রতিকূলতা জয় করে তোকে এগিয়ে যেতে হবে। এসবই হলো মেয়েদের জীবনের স্ট্রাগল। মেয়েদের পড়াশোনার জন্য খরচ মানে হলো বাজে খরচ। কারণ একটাই, বিয়ের সময় যৌতুক দিতে হবে। এটার জন্যই বাপের বাড়িতে মেয়েরা এত তুচ্ছ তাচ্ছিল্যের পাত্রী। তোমাদের বাড়িতে গিয়ে যখন ঠাকুমা যৌতুক চেয়েছিলেন, তখন তুমি প্রতিবাদ করনি কেন কাকিমা? বলতে পারোনি তুমি কেন এসব জিনিস যৌতুক দেওয়া হবে তোমাদের বাড়ি থেকে? কেন তোমাকে খাট নিয়ে ঢুকতে হবে? কাকু কি মাটিতে শুতো এতদিন? জামা কাপড় কি মেঝেতে রাখতো কাকু? নাকি ফ্রিজ আমাদের ছিল না? এতক্ষণে বাক্যস্ফূর্তি হয়েছে অমৃতার। আরও কিছু বলতে যাচ্ছিল অমৃতা, তার হাত চেপে ধরে সুস্মিতা তাকে থামালো। ওরে, তুই চুপ কর। এসব কথা তোর কাকুর কানে গেলে যে আমার সংসারে অশান্তির আগুন লেগে যাবে। এটাই বেশিরভাগ মেয়েদের ভাগ্য।
বুঝেছিস টুপুর? যতই লেখাপড়া শেখো, চাকরি বাকরি করো, নানা দান সামগ্রীর সাথে মেয়েকে সম্প্রদান করেন মেয়ের বাবা। নগদ টাকা যে পণ চাওয়া হয়নি, এটাই নাকি সে অনেক বড় মনের পরিচয় দিয়েছে বলে তোর কাকু মনে করেন। আর আমি কার কাছে প্রতিবাদ করব বলতো? তোর কাকুকে আমি নিজেই পছন্দ করেছিলাম। সে আমাকে কথা দিয়েছিল কোনো যৌতুক সে নেবে না। অথচ তোর ঠাকুমা যখন আমাদের বাড়ি গিয়ে একগাদা জিনিসপত্র দাবি করে বসলো, তখন তো আমরা দুজনেই অফিসে ছিলাম। বাড়ি এসে সব শুনে যখন বাবাকে বললাম, তোমরা রাজি হলে কেন? তোমাদের কাছে এসব চাওয়ার তো কথা ছিল না। তখন আমার গর্ভধারিণী মা আমাকে চোখ রাঙিয়ে বলল, এটাই নাকি নিয়ম। মেয়ের বাড়ি থেকে যৌতুক না দিলে নাকি আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর কাছে সম্মান নষ্ট হয়। তোর কাকু পর্যন্ত আমাকে কি বলেছিল জানিস? যৌতুক নেবার বিরোধী হলেও সে নাকি তার মায়ের কথার কোনো প্রতিবাদ করতে পারবে না। অমৃতা মনে মনে প্রতিজ্ঞা করল, বড় হয়েই অপমানজনক কুপ্রথার প্রতিবাদ সে করবেই, কিন্তু তার জন্য প্রথমে তাকে উচ্চশিক্ষায় আলোকিত হতে হবে। অমৃতার মনে হলো আজ খরচ কমানোর জন্য বাবা তাকে কম পয়সার স্কুলে ভর্তি করতে চাইছে। কে জানে, এরপর হয়তো খাতা পেন অথবা গৃহশিক্ষক রাখা নিয়েও কৃপণতা করতে চাইবে। অমৃতা বলল, কাকিমা, তুমি আমাকে লেখাপড়ার ব্যাপারে সাহায্য করবে তো? সুস্মিতা বলল, অবশ্যই করব। আমি যেটুকু জানি তোকে উজাড় করে পড়াবো, আর টুকিটাকি কিছু লাগলে বলিস, আমি তোকে কিনে দেব। ক্লাসে ফার্স্ট হয় অমৃতা। মাধ্যমিকেও সে দুর্দান্ত রেজাল্ট করেছে। প্রথম 20 জনের মধ্যে সে আছে। সায়েন্স গ্রুপে একদম ফাটাফাটি নম্বর পেয়েছে অমৃতা। অমৃতা বলে সবটাই সম্ভব হয়েছে তার কাকিমার জন্যই। কাকিমা সাহায্য না করলে, তাকে সাহস না জোগালে সে হয়তো লেখাপড়া করতেই পারতো না। ভালো রেজাল্ট করা তো দূরের কথা। কাকিমা বলে, ধুর বোকা মেয়ে, নিজের ইচ্ছে না থাকলে বাইরের কেউ কি তাকে এগিয়ে দিতে পারে? তোর নিজের জেদেই তুই সব কিছু করেছিস। মা বাবা দাদু সকলকে সত্যি অবাক করে দিয়েছে অমৃতা। অমৃতা যে লেখাপড়ায় এতটা ভালো, কেউ সে কথা এতদিন বুঝতেই পারেনি। মাকে রান্নার কাজে সাহায্য করত অমৃতা। সীমা পিসি আর কাকিমা রান্নার কাজে মাকে যতই সাহায্য করুক, নানা ছলছুতো করে মা তাকে ডাকতই। মাকে অবশ্য এজন্য দোষ দিতেও পারে না অমৃতা। পাড়ার লোক থেকে শুরু করে আত্মীয় স্বজনেরা, এমনকি মামার বাড়িতে গেলে মামি পর্যন্ত যে মাকে কথা শোনাতে ছাড়তো না। সবাই বলতো, মেয়েকে ঘরের কাজকর্ম শেখাচ্ছ তো টুপুরের মা, নইলে কিন্তু মেয়ে শ্বশুর বাড়িতে ঘর করতে পারবে না। ছেলেরা অফিস কাছারি করে ঘরে এসে বিশ্রাম নেয়, বাজার করে দেওয়া ছাড়া তাদের তেমন কোনো দায়িত্ব থাকে না। মেয়েদের কিন্তু এত সহজে নিষ্কৃতি নেই। ঘরে বাইরে দুটোকেই সমান দক্ষতার সঙ্গে সামাল দিতে হয়। তাদের যেমন অফিসে গিয়ে ফাইলপত্র সামলাতে হয়, হিসেব নিকেশ দেখভাল করতে হয়, অথবা ঝড়ের গতিতে টাইপ করতে হয়, তেমনই কিন্তু ভাদ্র মাসে তালের বড়া, শীতকালে পিঠে পায়েস করেও খাওয়াতে হয়। এসব না পারলেই সংসারের পরীক্ষায় সে শূন্য পায়। তেমন মেয়ের বাপু সমাজে কোনো মূল্যই নেই। তাই লেখাপড়া শেখার তালে এসবও শিখেছে অমৃতা। কেমন করে তালের রস বের করতে হয়, কতটা পরিমাণে নারকেল কোড়া, গুড় আর আটা মিশিয়ে তালের বড়া ভাজতে হয়, কুড়ুনি দিয়ে চোখের নিমেষে কিভাবে নারকেল কুড়ে ফেলতে হয়, খুন্তি নেড়ে নেড়ে কেমন করে নাড়ুতে পাক দিতে হয়, শিলে মিহি করে সর্ষে বেটে ইলিশ, চিংড়ি, ভেটকির পাতুরি থেকে শুরু করে কষা মাংস, ফুলকো লুচি, কোনটা শিখতে বাকি রেখেছে অমৃতা। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বাড়ির গুরুজনদের হাত পা টিপে সেবা যত্ন করা, পরিপাটি করে ঘরদোর গুছিয়ে রাখা, সবটাই বেশ আগ্রহ ভরে আয়ত্ত করেছে অমৃতা। মাধ্যমিকে দুর্ধর্ষ রেজাল্ট করার পর অমৃতার ছবি তো কাগজেও বেরিয়েছিল। বাড়িতে সবাই তখন বলেছে, তুই যে এতটা ভালো আমরা বুঝতে পারিনি রে, তাহলে ঘরের কাজ করে আমরা তোকে সময় নষ্ট করতে দিতাম না। অমৃতা বলেছে, আমিও তোমাদের মতো করেই ভাবতাম। আর তোমরা যখন আমাকে কাজ করতে বলতে, প্রথম প্রথম আমি বেশ রেগে যেতাম, কিন্তু কাকিমা আমাকে বলেছিল, কোনো কাজকেই কখনো ছোট ভাবিস না টুপুর, সব কাজ শিখে রাখলে জীবনে কোনো দিন ঠকবি না, বুঝেছিস? আর এই যে লেখাপড়া তালে নানা রকম কাজ তুই সমান দক্ষতার সঙ্গে করছিস, এর ফলে তুই অনেক সমৃদ্ধ হয়ে যাচ্ছিস। অরুণাভ দাদাও এসেছিল রেজাল্ট বেরোনোর পর। মাথা নিচু করে তাকে বলেছিল, তুই আমাকে ক্ষমা করিস টুপুর। অমৃতা হেসে বলল, কেন? অরুণাভ বলেছিল, একটা কথা আমি খুব ভুল জানতাম রে, তুই আমাকে চোখে আঙুল দিয়ে সবটা দেখিয়ে দিয়েছিস। মেয়েরাই সব পারে, ছেলেরা তো শুধু বাইরের কাজটাই করতে পারে। অমৃতা বলল, বেশি বেশি ভদ্রতা করছো না? আমি যেন জানি না তুমি আমার চেয়েও খুব ভালো রেজাল্ট করেছিলে। অরুণাভ বলল,
পরীক্ষার রেজাল্টই কি সব? ঘরের কাজ তো আমি কিছুই জানি না। অমৃতার একটু মজা করতে ইচ্ছে হলো, বলল, তাহলে শেষ পর্যন্ত স্বীকার করছো তো পুরুষ জাতটাই একেবারে অকর্মণ্য? অরুণাভ বলল, লেডিস ফিঙ্গার মানে কিন্তু লতপতে আর হরহরে ঢ্যাঁড়স। অমৃতা বলল, সে তুমি যাই বলো অরুণাভ দাদা, খাদ্যবস্তুটার গুণ কিন্তু অনেক, ঠিক মেয়েদের মতো। আমাদের সীমা পিসির মেয়ে তুলি দিদি পর্যন্ত তার সমস্ত অর্থনৈতিক প্রতিবন্ধকতা জয় করে মাধ্যমিক পাশ করেছে। এখন বিউটিশিয়ান কোর্স করছে তুলি দিদি। কথা বলতে বলতে দুজনেই হাসছিল শব্দ করে। অমৃতার ঠাম্মা আর মা ভ্রু কুঁচকে এসে দাঁড়ালো। অরুণাভর পদবী পাল, তারা ব্রাহ্মণ নয়, তাই এই দুই প্রাচীনপন্থী রমণী ভয় পাচ্ছিল এভাবে বেশি মেলামেশা করতে গিয়ে তাদের মধ্যে প্রেম না হয়ে যায়। অরুণাভ বিষয়টা বুঝতে পারছিল। আরও ভালো রেজাল্ট চাই উচ্চ মাধ্যমিকে টুপুর। মাধ্যমিক পরীক্ষা হলো নদী, আর উচ্চ মাধ্যমিক হলো সমুদ্র। সেই কথা মনে রেখে লেখাপড়া করতে হবে টুপুর। কথাটা বলে হেসে চলে গেল অরুণাভ। উচ্চ মাধ্যমিক পাশ করার পর যাদবপুরে অঙ্ক অনার্স নিয়ে ভর্তি হয়েছে অমৃতা। ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করার পর এমএসসিতেও ফার্স্ট ক্লাস পেল অমৃতা। বাবা বললেন পিএইচডি করতে, কিন্তু অমৃতা ব্যাংকের চাকরির পরীক্ষায় বসেছিল। আমতলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অফিসার পদে চাকরি পেল অমৃতা। অমৃতা মনস্থির করল সে চাকরি করবে। বাবা অমৃতার সম্বন্ধ দেখতে শুরু করলেন। খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো। ঝড়ের বেগে ফোন আসতে শুরু করলো। একজনকে বেশ পছন্দ হলো শান্তনুবাবুর, সল্টলেকের একটি আইটি কোম্পানির কম্পিউটার ইঞ্জিনিয়ার সুপ্রকাশ মুখার্জি। খোঁজ নিয়ে জানা গেল অমৃতার মাসির শ্বশুরবাড়ির আত্মীয় সুপ্রকাশ। অমৃতা যথারীতি বেঁকে বসল। সে কিছুতেই রং মেখে সংসেজে বসতে পারবে না। মাসি তাকে বোঝালো, রং কে মাখতে বলেছে তোকে? একটা ভালো শাড়ি পরে বসবি। তাছাড়া সুপ্রকাশ তো আসছেও না, আসবে তো তার মা, বাবা আর বোন। ওনারা তোর সাথে একটু আলাপ পরিচয় করতে আসছেন, বিষয়টা এভাবে ভাব টুপুর। অমৃতার অমত করল না। নির্দিষ্ট দিনে তারা আলাপ করতে এলেন, কিন্তু আলাপের নামে যে তারা অমৃতাকে অপদস্থ করতে এসেছেন সেটা ক্রমশই প্রকাশিত হচ্ছিল। তাদের একটাই উদ্দেশ্য ছিল, মেয়ের রূপের যত রকম খুঁত বের করতে পারবে টাকা চাইতে ততই সুবিধে হবে। সুপ্রকাশের মা তাচ্ছিলের ভঙ্গিতে বললেন, মেয়ের মুখটা যেন কেমন চৌকো ধরনের, গায়ের রং যতটা ফর্সা শুনেছিলাম, কই সেরকম তো লাগছে না। আমার বাবুর আবার একটু গৌরবর্ণ মেয়েই পছন্দ। চুলটা আবার যেন একটু বেশি কোকড়া ধরনের। ছেলের আবার একটু সোজা ষাট চুল পছন্দ। সুপ্রকাশের বোন বলল, আমার দাদা বেশ ফর্সা আর দারুণ হ্যান্ডসাম, দাদার পাশে কিন্তু যাকে তাকে মানাবে না। অমৃতা নিজেকে সংযত করে চুপ করে বসেছিল। বাবা তাকে আগে থেকে মুখ বন্ধ করে রাখতে বলেছেন। এত খুঁত বের করতে দেখে অমৃতার বাবা মা, দাদু ঠাম্মা সবাই বেশ মুষড়ে পড়েছিল। তারা শুনেছিলেন পাত্র নাকি 2 লক্ষ টাকার বেশি মাস মাইনে পায়। এত টাকা একসাথে কখনো দেখেনি রূপা। মরিয়া হয়ে রূপা বলল, বলছি কি দিদি, ছেলে দেখতে আসবে না? সুপ্রকাশের বাবা বলল, হ্যাঁ ছেলে তো দেখবেই, মেয়ে ট্যারা না খোড়া সেটা স্বচক্ষে না দেখেই কি সে বিয়ে করবে? কিন্তু সে বড় কোনো হোটেলে গিয়ে দেখা সাক্ষাৎ করবে, আধুনিক স্মার্ট ছেলে কি না। তবে তার আগে আপনি আপনার মেয়েকে কতটা কি যৌতুক দিতে পারবেন সেটা খোলাখুলি জেনে নেওয়াই ভালো। বলেই অমৃতাকে তিনি বললেন, তুমি এবার যেতে পারো মা। মেয়েকে নানাভাবে বঞ্চিত করে এতদিন ধরে ধীরে ধীরে শান্তনু চ্যাটার্জি অনেক সঞ্চয় করেছেন। বললেন, ও সব নিয়ে ভাববেন না বেয়াই মশাই, আমি মেয়েকে 15 ভরি সোনা দেব, এরপর খাট, বিছানা, আলমারি, টিভি, ফ্রিজ সবই দেব, কোনো কার্পণ্য করব না। সুপ্রকাশের বাবা হাসল। শুধু ওইটুকু দিলে তো হবে না শান্তনুবাবু, ছেলেকে অন্তত 15 লক্ষ টাকা ক্যাশ দিতে হবে। সে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চায়, সেখানে আমি যেমন ইনভেস্ট করব, তার শ্বশুরকেও তো কিছুটা দায়িত্ব নিতে হবে। এসব কথাবার্তার সময় অমৃতা ছিল না। সে তখন তার ঘরে গিয়ে আয়নায় মুখ দেখছিল আর ভাবছিল, বাছাধনকে পাই একবার, তারপর কড়াই গন্ডায় সব বুঝিয়ে দেব। কাকিমা ঘরে এসে অমৃতাকে সুসংবাদটা দিল। পণের টাকা থেকে শুরু করে বিয়ের বিপুল যৌতুকের দাবি দেওয়ার কথা শুনে অমৃতা প্রথমে হতবাক হয়ে গেল। এরপর ঠাম্মা যখন তাকে এসে বলল, তুই ভাবিস না টুপুর, তোর বাবা একলা সব খরচ সামলাতে না পারলে তোর কাকু আছে, দাদু আছে, এত ভালো উপযুক্ত পাত্র আমরা কিছুতেই হাতছাড়া করব না। ঠাম্মার কথা শুনে অমৃতা যেন গা পিত্তি জ্বলে গেল, কিন্তু সে চুপ করে ভালো মানুষটির মতো মুখ করে বসে রইল। হোটেলের নির্দিষ্ট টেবিলে সুপ্রকাশের সাথে দেখা করল অমৃতা। হাসি মুখে বলল, আপনার বোনের কাছে শুনছিলাম সুপ্রকাশ বাবু, আপনি নাকি খুব হ্যান্ডসাম,
কিছু মনে করবেন না সুপ্রকাশ বাবু, আমার কিন্তু মোটেই তা লাগছে না। অপমানে কান মাথা গরম হয়ে গেছে সুপ্রকাশের। সে বলল, আপনি ঠিক কী বলতে চাইছেন অমৃতা? একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। অমৃতা হাসল। কেন সুপ্রকাশ বাবু, আপনি কি আয়নায় নিজেকে দেখেন না? আপনার তলপেটে তো বিশ্রী রকমের একটা টায়ার দেখা যাচ্ছে। মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বের করছিল সুপ্রকাশ। সেদিকে তাকিয়ে অমৃতা বলল, আপনাকে দেখে আমার একটা ছড়া মনে পড়ে যাচ্ছে সুপ্রকাশ বাবু। স্যুট বুট পরা, ঠোঁটেতে সিগার, তলপেটে ভুঁড়ি, আহা কি ফিগার। সুপ্রকাশ বলল, রসিকতা করছেন? অমৃতা বলল, একদমই না, খোলাখুলি কথা বলে নিতে চাইছি। যেমন ধরুন, হতে পারে আপনি মোটা মাইনের চাকরি করেন, কিন্তু আপনার চাকরির তো কোনো সিকিউরিটি নেই, যখন তখন আপনার চাকরি চলে যেতে পারে। অন্যদিকে ভেবে দেখুন, আমি যে চাকরিটা করি সেটা অনেক বেশি সিকিউরড। সেক্ষেত্রে আপনার চাকরি চলে গেলে আপনি আমার ঘাড়ে বসে খেতে পারেন। তাই সিকিউরিটি ডিপোজিট হিসেবে আমাকে অন্তত 20 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। একটা বাড়ি অথবা ফ্ল্যাট কিনে আমার নামে সেটা রেজিস্ট্রি করে দিলে ভালো হয়। সুপ্রকাশ উঠে দাঁড়ালো। একটা মেয়ে ছেলেকে যৌতুক দিয়ে আমায় বিয়ে করতে হবে, এসব অপমানের অর্থ কী? অমৃতাও উঠে দাঁড়ালো, বলল, আমার বাবার কাছে যৌতুক দাবি করে অপমান আপনারাও কম করেননি, এখন আবার আমাকে মেয়ে ছেলে বললেন। আপনারা শিক্ষিত? গটগট করে বেরিয়ে এলো অমৃতা। বাড়ি ফিরে অমৃতা দেখল সবার মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর হয়ে আছে। দাদু বলল, চাকরি করে তোমার এতটা ডানা গজিয়েছে যে একজন ভদ্রলোকের ছেলেকে তুমি রীতিমতো অপমান করে এসেছো। সম্বন্ধ ওরা ভেঙে দিয়েছেন, নিজেকে কি মনে করো তুমি? একটা মেয়ে হয়ে তুমি যৌতুক দাবি করেছো? 20 লক্ষ টাকা পণ, নিজের নামে বাড়ি। ছি ছি ছি, তোমাকে কেউ কোনোদিন বিয়ে করবে ভেবেছো? সারা জীবন আইবুড়ো থাকতে হবে তোমায়। অমৃতা মনে মনে বলল, তুমি এ কথা বলছো দাদু? তুমি না বলেছিলে বড় হয়ে নিজের পায়ে দাঁড়ালে সংসারে মেয়েদের স্থান সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে? আমি তো তোমার স্বপ্ন সার্থক করার চেষ্টাই করেছি দাদু। কিন্তু সামনে অরুণাভকে দেখে অমৃতা চুপ করে রইল। অরুণাভ তখন এসেছিল অমৃতার ভাইকে ফিজিক্সের একটি জটিল সমস্যা সরল করে বুঝিয়ে দিতে। স্কটিশ চার্চ কলেজে অধ্যাপকের চাকরি করছে অরুণাভ। প্রায় প্রতি রবিবার সে অমৃতা 2 ভাইকে পড়া দেখিয়ে দেয়। দেবাদিত্য বাবুর কথা শেষ হতে অরুণাভ হা হা করে হেসে উঠল। করেছিস কি টুপুর, তুই তো একেবারে ফাটিয়ে দিয়েছিস রে। অমৃতাকে কথাটা বলেই দেবাদিত্য বাবুকে উদ্দেশ্য করে অরুণাভ বলল, আমি ব্রাহ্মণের ছেলে নই দাদু, কিন্তু অমৃতার দাবিটা আমার এত ইউনিক লেগেছে যে আমার ওকে নিজের সাধ্যমতো যৌতুক দিয়ে বিয়ে করতে ভীষণ ইচ্ছে করছে। যাতায়াতের সুবিধার জন্য বেলগাছিয়ার দিকে একটা ফ্ল্যাট কিনবো ভাবছিলাম, সেটা না হয় টুপুরের নামেই কিনবো। অমৃতা বলল, না না, আমার কিছু চাই না। আসলে ওরা এসে দাবি করেছিল বলেই শোধ নেবার জন্য সুপ্রকাশ বাবুকে আমি কথাগুলো বলেছিলাম। বলেই দাদুকে উদ্দেশ্য করে অমৃতা বলল, তোমরা যখন যা বলেছ আমি তাই করেছি দাদু, কিন্তু আজ আমার একটা দাবি আছে। জাত তুলে মানুষকে হেনস্থা করার বিষয়টা আমার চরম অশিক্ষা বলে মনে হয়। মানুষের পরিচয় তার মনুষ্যত্বে হয়, রুচিবোধে তার প্রমাণ মেলে। আমি অরুণাভকে বিয়ে করতে চাই, কারণ সেই আমার উপযুক্ত পাত্র। অচেনা অজানা অন্য কোনো ছেলের সামনে বসে আর আমি অপমানিত হতে পারবো না। অমৃতার মা, বাবা, ঠাম্মা আর কাকু কাকিমাও শুনলেন অমৃতার সিদ্ধান্তের কথা। সকলে বুঝতে পারছিলেন অমৃতার এই দাবি মেনে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। ঠাম্মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দেখলে তো বৌমা, শেষকালে তোমার মেয়ে কিনা জাত খুইয়ে বিয়ে করবে বলছে। সেই ছোট থাকতেই আমি বুঝেছিলাম এই মেয়ে একেবারে সৃষ্টি ছাড়া।